এর ৪ বছর পরে জানতে পারলাম আমার হাজব্যান্ডের অতীত সম্বন্ধে এবং তখন মনে হয়েছিল পুরো দুনিয়াটাই শেষ। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্পটাই আজকে আপনাদের সাথে বলবো, নতুন করে জীবন শুরু করার। আমি জেসমিন, সংসারের বড় সন্তান, খুব দায়িত্ব, সংসারে পুরো সংসারের দায়ভার আমার। এরকমভাবে বেড়ে ওঠা, নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া। আমার বাবা ছোটোখাটো একটা চাকরি করতেন, সেখান থেকে বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যান, পরিশ্রমের কোনো কাজ করতে পারেন না, সেখান থেকে মাকে সংসারের হাল ধরতে হয়। তো আমি পড়াশোনা করতাম, যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকেই ছোট ছোট বাচ্চাদের পড়ানো দিয়ে শুরু হলো আমার জীবনের কাজের জার্নি। সেখান থেকে বাচ্চাদের পড়ানো, তারপরে তো এসএসসিতে ভালো রেজাল্ট করলাম, কলেজে ভর্তি হলাম, টিউশনি করা, অনার্সে ভর্তি হয়ে পাশাপাশি জব করা, সব কিছু মিলেমিশে পুরো সংসারের মোটামুটি অনেকটা দায়ভার নিলাম। নিজের পড়াশোনাটা নিজের টাকায় সম্পূর্ণ করলাম। সব কিছু করে আল্লাহর রহমতে ভালো একটা চাকরি পেলাম। মাস্টার্স করার পরে একটা খুব ভালো কোম্পানিতে একটা জব পেলাম এবং আমার ভালো মানের একটা স্যালারি, পুরো সংসারে সুন্দরভাবে তখন চলতেছে। মা টুকটাক কিছু করে, বাবাকে আর কাজ করতে দেয় না, বাবা যেহেতু খুব অসুস্থ হয়ে গেছেন। আমরা 3 ভাই বোন, আমি সবার বড়, আমার ছোট একটা ভাই, মেঝো ভাই, তারপরে হচ্ছে আমার সবার ছোট আমার বোন। তো ওরা দুজন পড়াশোনা করতেছে। এভাবেই বড় হইতে হইতে কখন হচ্ছে জীবনের দায়িত্বের ভারটা বহন করতে করতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা, কখনো কোনো কিছু জীবনে এরকমভাবে আসার সুযোগই দেই নাই যে আমি যদি এগুলোর মধ্যে জড়ায় যাই তাহলে সংসারের দায়িত্বটা কে নেবে। এটা ছিল আমার টেনশন সবসময়। তো দেখতেও তত বেশি যে সুন্দরী ছিলাম ব্যাপারটা এরকম না। গায়ের রং শ্যামবর্ণ, হাইটও তো এমন একটা ভালো না। তো এরকম খুব বেশি যে আহামরি ছেলেদের জ্বালাতন বা কেউ বিয়ের প্রস্তাব আসে তেমন একটা হয় নাই। তবে বিয়ের প্রস্তাব যতটুকুই আসছে আমিই না করে দিছি যে না, আমার ভাইটা একটু বড় হোক তারপরে বিয়ে করব চিন্তা ভাবনা। তো আমার যখন 26 বছর বয়স, ওই সময়টাতে ফেসবুকে আমি হচ্ছে, তো এমনিতে আমার যেহেতু কাজের সময় বেশিরভাগ থাকতাম, তো ওই কলিগদের সাথে কথাবার্তা বলা ছাড়া ওইরকম কোনো খুব ভালো ফ্রেন্ড কখনো আমার হয় নাই। কারণ আমি আমার দুনিয়াতে ব্যস্ত থাকতাম, তো আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, এগুলো তো আমার হইতো না। যার কারণে আমার খুব ভালো ফ্রেন্ড কেউ ওরকম নাই। 2-1 আছে যাদের সাথে কথাবার্তা বলি। তো সেখান থেকে ফেসবুকে যখন গ্রুপে কথা বলতো না বিভিন্ন দেশের মানুষ, সবার সাথে একসাথে কথা বলা, আড্ডা দেওয়া, এরকম কয়েকটা গ্রুপে আমি অ্যাড ছিলাম। সেখান থেকে একটা লোক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো অ্যাকসেপ্ট করার পরে তার সাথে টুকটাক কথাবার্তা হয়। তখন জানতে পারে যে সে হচ্ছে সুইডেন থাকে। তো এরকম ওই গ্রুপ থেকে অনেকেই হচ্ছে আমার সাথে অ্যাড হয়েছে, বা ছেলে মেয়ে অনেকেই কথাবার্তা বলে অ্যাজ এ ফ্রেন্ড, টুকটাক কথা বলে ওই 1 সপ্তাহ পর একদিন কেমন আছো, ভালো আছো, বা ছবিতে লাইক কমেন্ট করা, এতটুকুই। এর বাইরে ওইরকমভাবে কোনো কথাবার্তা না। বাট ওই লোকটা দেখলাম একটু আগ বাড়িয়ে প্রায় প্রতিদিনই আমার খোঁজ খবর নেয়া, কথাবার্তা বলা। তো আমার মানে এরকম কখনো হয় নাই যে আমি দেখি ওনার প্রোফাইল পিকচারটা বা ওনার ফেসবুকের প্রোফাইলটা ঘুরে দেখি উনি কী করে, কেমন ছবি দেয়, এরকমও আমার কখনো মনে হয় না ওনাকে নিয়ে। তো এভাবে 6-7 মাস আমাদের খুব কথা হলো। সে জিজ্ঞেস করতো সারাদিন আমি কি করছি, আমিও তাকে জিজ্ঞেস করতাম সে কি করলো, হ্যান ত্যান। তো 5-6 মাস পরে আমি ভাবলাম যে দেখি এই লোকটা এত কিউরিয়াসিটি দেখাইতেছে আমাকে নিয়ে, তাহলে একটু ওনার প্রোফাইলটা ঘুরে আসে। তো ঘুরে ফিরে দেখলাম যে না, বেশ স্মার্টই লাগে তাকে দেখলে, বোঝা যায় না যে সে এতটা বয়স বা কোনো কিছু। যাই হোক, এভাবে 1 বছর আমাদের কথা চললো। তো অ্যাজ এ ফ্রেন্ড, সে কখনো আমাকে প্রপোজ করে নাই, কোনো কিচ্ছু না, জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলেন। তার প্রোফাইলে কখনো আমি কোনো মেয়ের সাথে তার ছবি বা কোনো কিছু না, জাস্ট মাঝে মাঝে তার কয়েকটা ছবি, আর সে খুব লেখালেখি করে, এটাই হচ্ছে পড়তাম। তার লেখাগুলো খুব সুন্দর, এটা ভীষণ ভাল লাগতো। যাই হোক, তো 1 বছর এভাবে তার সাথে কথা বলার পরে একদিন হঠাৎ সে আমাকে ফোন করছে। সে আমাকে তেমন একটা ফোন করে না, অনেকদিন পর 2-3 মাস পরে ফোন দিয়ে 2-3 মিনিট কথা বলি, আমরা রেখে দেয়। তো ওই যে ফ্রেন্ডশিপ, এরকমই ফ্রেন্ড হিসেবে কথা বলি, ঠিক আছে আমার একটা ফ্রেন্ড আছে সুইডেন থাকে, এরকম আমার ধারণা। তো এরপরে সে হচ্ছে 1 বছর পরে একদিন ফোন দিয়ে বলতেছে যে আমি তো বাংলাদেশে, তুমি কোথায় থাকো, ঢাকায়, আসো আমরা মিট করি। তো আমি বললাম আপনি বাংলাদেশে কোথায় আসছেন? তখন সে আমাকে বললো যে তার ভাই বোন সবাই বাংলাদেশে আছে, তার বড় বোনের বাড়ি ওখানে আসছে, আর সে তার হচ্ছে বাবা মা নেই, এরকম সব কিছু বললো। তো আমি হঠাৎ করে একটা লোকের সাথে দেখা করব, যাই হোক ফোনে কথাটা তো বলছো, এটা আলাদা। প্রেম ভালোবাসা হলে না হয় দেখতে একটু যাইতাম, কিন্তু ফ্রেন্ড হিসেবে কি না কি মানুষের মনে কত কিছু দুনিয়াতে হয়। তো ওই দিন আর দেখা করতে গেলাম না। এভাবে সে আমাকে 4-5 দিন ফোন দিয়ে দিয়ে বলতেছে একটু দেখা করি, চলো একটু দেখা করি। তো একদিন দুপুরে অফিস থেকে বের হয়ে যে আমার একটু ছুটি লাগবে বলে 3-4 ঘন্টা একদম দুপুরে অফিসের পাশে হচ্ছে একটা রেস্টুরেন্টে ওনাকে আসতে বললাম যে আমার এরিয়াতে থাক, সেফ জোনে, যাতে কোনো প্রবলেম না হয়।
এরপরে সে আসলো, আসার পরে তার সাথে দেখা করলাম, বসলাম ওখানে, খাওয়া দাওয়া করলাম। সেখানে দেখতে পেলাম যে লোকটা ছবিতে যেমনই দেখা যাক সে ভালোই বয়স, তার দেখতে মোটামুটি প্রায় 47-48 বছর বয়স হবে। তো তখন তার সাথে কথাবার্তা হইলো। পরে সে বাসায় গিয়ে আমাকে বলতেছে যে আমার তো তোমাকে ভীষণ ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম কথা নাই বার্তা নাই, আপনার সাথে তো আমার এমন না যে প্রেমের সম্পর্ক, আপনি আমাকে দেখতে আসছেন, আজকে দেখছেন, পছন্দ হয়েছে, এখন আপনি আমাকে বিয়ে করতে চান, বললেই কি বিয়ে হয়ে গেল? বলতেছে না, আমি আসছি 1 মাস থাকবো, তো আমি ভাবতেছি তোমাকে বিয়ে করে রেখে যাই। আমি বললাম যে না, আমি এভাবে বিয়ে টিয়ে করবো না, আপনি যদি, আর আপনি আমার চেয়ে বয়সে এতটা বড়, এরকম অনেক কিছু বললাম। বলার পরে বলতেছে যে বয়সে কি আসে যায়, আমি তো এখনো ফিট আছি। মানে সে অনেক স্মার্ট ছিল, একদম স্লিম, সব দিকে পারফেক্ট, তার যে এতটা বয়স এটা দেখলে বোঝা যায় না। তো অনেক কিছু সে আমাকে বোঝাইলো, বোঝানোর পরে কেন জানি আমার মনে হইলো, তো আমার একটা ভয় ছিল, সে যেহেতু সুইডেন থাকে আমাকে তো তার সাথে করে সুইডেন নিয়ে যাবে, আর তার একটা ভয় ছিল আমি তার সাথে নাকি সুইডেন যেতে চাই, এরকম। তো আমি কথায় কথায় বললাম কি যে আমি আমার জবটা ছাড়বো না, আর আমি আপনার সাথে দেশের বাইরে যেতে পারবো না, আমার পুরো ফ্যামিলির দায়িত্ব আমার কাছে, আমার বাবা অসুস্থ থাকে প্রায়, ওনাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়, আপনি যদি আমাকে বিয়ে করতে চান আমি বাংলাদেশে থাকবো, আপনি সুইডেন চলে যাবেন। এটাতে মনে হয় সে ভীষণ খুশি হইল। তো আমি বললাম ঠিক আছে, আমি তো আর আপনাকে একা বিয়ে করতে পারবো না, আপনি বাসায় আসেন, কথা বলেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন। তো সে আসলো আমাদের বাড়িতে, এসে আমার মার সাথে বাবার সাথে কথাবার্তা বললো। তো বাবা মা হচ্ছে তাকে দেখছে, ঠিক আছে বিদেশ থাকে, বাট থাকে না কেমন একটা অবিশ্বাস হওয়ার ব্যাপার যে ছেলে একা চলে আসছে, বাবা মা না থাক, ভাই বোন নাই, ফ্যামিলি নাই। এরপরে সে 3-4 দিন পরে তার বড় বোনকে নিয়ে আসলো। তো তার বড় বোন সব কিছু বললো যে আমার 2 ভাই দেশের বাহিরে থাকে, 1 ভাই বাংলাদেশে আছে, ও অসুস্থ, আর আমি আছি, আর আমার ছোট বোনও দেশের বাহিরেই থাকে। তো আপনার মেয়েকে বিয়ে দিলে আপনি দিতে পারেন, ও সুখে থাকবে, ভালো থাকবে, সব কিছু এরকম বলে। তো আমার বাবা মাও মনে হইলো তাদের যে আচ্ছা ঠিক আছে। তো মা আবার গেল, ধানমন্ডিতে তার ফ্ল্যাট আছে, ওইখানে নিয়ে গেল, মাকে দেখাইলো যে এটা ওনার ফ্ল্যাট। তো আমাদের একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ওই রকমভাবে যে খোঁজ খবর নেওয়া, এত কিছু তো, অত কিছু তো বাবা মা বোঝে না। এত ভালো ছেলে বিয়ের কথা বলতেছে, বাবা মা রাজি হয়ে যায়। এবং আমিও যেহেতু তাকে 1 বছর যাবৎ কথা বলতেছে, আমিও রাজি হয়ে, আর আমি যেটাই বলতেছিলাম যে আমি এটা করবো না, ওটা করবো না, সে আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে হয় এরকম করো, এরকম আমাকে হচ্ছে বললো। বলার পর ওরকমভাবে কোনো মানুষ আসে নাই। আমাদের ঢাকাতে যে 2-4 জন আত্মীয় স্বজন ছিল, আর আমার ওই যে ননাস, উনি আসলো, আর আমার হাজব্যান্ড আসলো। তো আমার হাজব্যান্ড আমাকে একদিন ফোন করলো, ফোন করে বললো যে তুমি কি কেনাকাটা করবা করো। তো ঘরে বিয়ে হচ্ছে এরকম 10-15 জন মানুষ নিয়ে, সেখানে আর কি কেনাকাটা করব। তারপর আমি একটা শাড়ি কিনলাম, প্রায় মানে সব মিলিয়ে মনে হয় 10-15 হাজার টাকার কেনাকাটা আমি করলাম। যেহেতু এরকমভাবে হিউজ খরচ করার কখনো অভ্যেস নেই, তো সেখান থেকে অল্প কিছু কেনাকাটা করলাম। করার পরে সেটাতে সে খুব হাসলো যে তুমি একটা বিয়ের শপিং করে ফেললে 15,000 টাকায়, এরকম দেখে তখন সে আমাকে বললো চল তোমাকে আমি গোল্ড কিনে দিই। তো গোল্ড কিনতে গিয়ে প্রায়, এটা 2017 সালের কথা, ওই সময়টাতে সে আমাকে প্রায় 8 ভরির মতো গোল্ড কিনে দিলেন, একসাথে 8 ভরি গহনা কিনে দিলেন গোল্ডের দোকান থেকে। তারপরে বাড়িতে আসলাম, আসার পরে ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। তো বিয়ে উপলক্ষে তো আমি অফিস থেকে ছুটি নিলাম 1 সপ্তাহ, আর তার সাথে সে আমাকে তার ওই ফ্ল্যাটে নিয়ে গেল। এখন তার ফ্ল্যাটে তো আমি থাকলাম, সে আমাকে বলে গেল, সে যতদিন ছিল এরকম ওখানে থাকলাম। থাকার পরে আমার বিয়ের পরে তার মানে বাংলাদেশে থাকার সময়টা ছিল মাত্র 13 দিন। এর আগেই হচ্ছে দৌড়াদৌড়ি ঘোরাঘুরিতে সময়টা শেষ হয়ে গেছে। তো 13 দিন ছিল, 13 দিন আমি অফিস থেকে, এই 13 দিনেরই আমি ছুটি নিয়েছি। ছুটি নেওয়ার পরে তারপরে সে চলে গেল। চলে যাওয়ার পরে সে আমাকে বলতেছে যে তুমি হচ্ছে আমার ধানমন্ডির ফ্ল্যাটটাতে থাকো, তোমার আর চাকরি বাকরি করার দরকার নেই, আমি প্রতি মাসে তোমার খরচের টাকা পাঠাই দিব। এখন ওই লোকটা চলে যাচ্ছে, মাত্র 13 দিনের সংসার, তার উপর একবারে ডিপেন্ড করে আমি আমার চাকরি ছেড়ে দিব, আমার খুব ভয় লাগতেছিল। তো আমি বললাম আমি এখানে থাকবো না, আপনি যদি খরচের টাকা দিতে হয় সেটা দিবেন, আলাদা হিসাব, কিন্তু আমি চাকরিও ছাড়বো না, আর ধানমন্ডিতে আমি থাকবো না, যেহেতু ওখান থেকে আমার অফিসে যেতে অনেকটা সময় লেগে যাবে, আমার বাসা আমার অফিসের কাছাকাছি। তো আমি ওখানেই থাকবো, হয়তো বা আমি একটা বড় ফ্ল্যাট নিয়ে থাকবো, যে আমাদের বাসাটা খুব ছোট, যদি আপনি আমাকে আমার খরচের টাকা দেন সেখান থেকে আমি একটা ভালো বাসা নিয়ে থাকবো। তো তখন সে বললো আচ্ছা ঠিক আছে, তোমার যেভাবে ভালো মনে হয় সেভাবেই থাকো। আর আমাকে ফ্ল্যাটের চাবিটা সে আমাকে দিয়ে গেল, যেটা তুমি রাখো, যখন ভালো লাগে বা মন চাইলে এখানে আইসো, ঘুরে যাইও। তো এভাবে সে চলে গেল।
চলে যাওয়ার পরে আমার জীবন চলতে থাকলো যে ঠিক আছে আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ড সুইডেন থাকে, হাজব্যান্ডের সাথে কথা বলতেছে, সে এত ভালো, এত কেয়ার করতো। তো সব কিছু মিলেমিশে যে না ঠিক আছে আমি ভালো আছি। তো বাবা মাও ভীষণ খুশি ছিল। সে প্রতি মাসে আমার জন্য 50,000 টাকা খরচের পাঠাইতো, যেখানে আমি একা, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। তো একা সেখান থেকে আমি ভালো একটা ফ্ল্যাট নিলাম, বাবা মাকে নিয়েই একটা ভালো ফ্ল্যাট নিলাম, সেখানে থাকতে শুরু করলাম। তো এভাবে 1 বছর দেখতে দেখতে কেটে গেল। সে 1 বছর পরে সে বলল যে আমি বাংলাদেশে আসব, তুমি হয়তো অন্য কোথাও বাসা নাও, আর না হলে তুমি ইসে চলে আসো, ধানমন্ডি চলে আসো, এখান থেকে গিয়েই অফিস করবা। তো আমি অফিস করব, ওখান থেকে এসে আমার অনেক টাফ হয়ে যাবে। তো সে বারবার বলতেছিল আমি যাতে চাকরিটা ছেড়ে দিই। আর 1 বছর যেহেতু একটা মানুষ এতটা আমার খরচ বহন করছে, তো অবশ্যই সে হচ্ছে সামনেও আমাকে হয়তো বা দেখবে, চিন্তা ভাবনা করে আমি আমার জবটা ছেড়ে দিই। যে মাসে ও আসে ওই মাসে আমি হচ্ছে বেতনটা নিয়ে রিজাইন দিয়ে দিই যে আমি আর জবটা করতে চাইতেছি না, জবটা ছেড়ে দেয়। তো ও আসার পরে ও হচ্ছে আমাদের বাসায় আসে নাই, ও ডাইরেক্ট ওর ফ্ল্যাটে চলে গেছে। আমাকে বলছে ওখানেই যাইতে, ও এখানে আসবে না, এখানে আমাদের ঘরে তো আমার ভাই বোন আছে, মা বাবা আছে, এত মানুষের মাঝখানে ওরই মানে এত কোলাহলের পরিবেশ ভালো লাগে না, ও একটু নিরিবিলি থাকতে চায়, একটু শান্তির জন্য বাংলাদেশে আসে, এরকম বলা। তো সেখান থেকে আমি হচ্ছে ওই ধানমন্ডির ফ্ল্যাটে চলে গেলাম, যেহেতু আমার অফিস নাই এখন, তো আর পেরেশানি নেই। তো সেখানে গিয়ে থাকতে শুরু করলাম। ও এবার 2 মাসের ছুটি নিয়ে আসলো। 1 মাস পরে আমি কনসিভ করলাম। সেটাতে ও একদমই খুশি না। ও আমাকে বলতেছে যে আমি চলে গেলে তুমি আবার কি করবা, তুমি বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলো, এরকম বললো। বলার পরে যে একা একা তোমার কষ্ট হয়ে যাবে, আমি বললাম একা একা কষ্ট হওয়ার কী আছে, আপনি চলে যাবেন, আপনি চলে গেলে আমি একা থাকবো, আমার তো একটা বাচ্চার দরকার আছে, আর আমার মা আছে, বাবা আছে, আবার আমার খালারা আছে, আর কম বেশি মানুষ তো আছে আত্মীয় স্বজন দেখার জন্য, আপনি না থাকলে তারা আমাকে দেখতে পারবে, সমস্যা নাই, আপনি আবার আসবেন ছুটিতে, আমি বাচ্চাটা রাখতে চাই। তো যাই হোক, সে মানে দেখলাম যখন শুনলো যে আমি কনসিভ করছি, এটা শোনার 15-20 দিন পরে সে চলে গেছে। ওই শোনার পর থেকেই তার আচরণটা একটু অন্যরকম, সে তেমন একটা আমার সাথে কথা বলে না, মানে খুবই কেমন যেন একটা, উনি চাইছিল না যে বাচ্চাটা, সেটা খুব ওনার আচরণে বোঝা যাচ্ছে। তো এটাতে আমি ভীষণ কষ্ট পেলাম যে আসলেই কি আমি তাহলে চাকরিটা ছেড়ে ভুল করলাম, বা ভুল মানুষ জীবনে বেছে নিলাম, যে আমার প্রথম বাচ্চা, তার তো খুশি হওয়ার কথা, তার এতটা বয়স হয়ে গেছে, তাকে আমি বুঝাইলাম যে আপনিও ম্যাচিওর আমিও ম্যাচিওর, তাহলে বাচ্চা নিলে সমস্যা কি। বাট সে হচ্ছে কিছু বলে নাই আমাকে যে নিতে পারবা না, নিবা না, হ্যান ত্যান। তো আমার ননাস ফোন করে বলতেছে যে ও চায় না বাচ্চা কাচ্চা, তুমি আরও 2 বছর পর নিতা। তখন আমি বললাম যে আপু আমার প্রায় 28 বছর বয়স চলতেছে, আপনার ভাইও যথেষ্ট পরিমাণ বয়স্ক, তাহলে বাচ্চা নিতে সমস্যা কোথায়। তো উনি আর কিছু বলেনি, বলছে তোমাদের পার্সোনাল ব্যাপার না, ও বললো এই জন্য বললাম। তো এভাবে ও চলে গেল। আবার ও টাকা পয়সা দিতেছে প্রতি মাসে আমার, তখন থেকে আমি হচ্ছে আমার ওই ধানমন্ডির ফ্ল্যাটে বেশিরভাগ থাকা শুরু করলাম, যেহেতু চাকরিটা নাই ওখানেই থাকতে শুরু করলাম, মাঝে মাঝে বাবা মার বাড়িতে আসি। এরপরে আমার একটা মেয়ে হইল। যখন সে শুনলো যে আমার সিজারের সময়, সে জানে, ফোন করলো আমাকে, বললো, একটু সান্ত্বনা দিল, যেহেতু ম্যাচিওর ছিল, বয়স্ক মানুষ, সে তো সব কিছু বোঝে। তো সে আমাকে সিজারের আগে ফোন করলো, সান্ত্বনা দিল যে হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে থেকো, ভয় পেও না, কিছু হবে না, আল্লাহ ভরসা, এরকম বললো। এছাড়া মানে এই 9 মাসের জার্নিতে তাকে নিয়ে আমাকে যে কেয়ারিংয়ের যে ব্যাপারটা থাকে হাজব্যান্ডের পক্ষ থেকে, যে প্রত্যেকটা ওয়াইফ চায়, সে কখনো আমাকে জিজ্ঞেসও করে না যে তুমি মেডিসিন নিছো কিনা বা ডক্টর দেখাইছো কিনা। আমি বলতাম যে ডাক্তার দেখাইতে যাব, সে হচ্ছে আমাকে এক্সট্রা টাকা পাঠাই দিত আমার খরচের টাকার সাথে। তো এভাবে চললো। এরপরে যেদিন সিজার হওয়ার পরে তাকে আর কেউ ফোন করে না, যেহেতু তার সাথে আমার ফ্যামিলির কেউ এরকমভাবে কথা টথা কেউ বলে না, সেও ফোন করে জিজ্ঞেস করে নেই আমি বেঁচে আছি না মরে গেছি, আমি অবজারভেশনে ছিলাম। এরপরে আমাকে যখন কেবিনে দেয়া হয়েছে, তখন গিয়ে আমি ওনাকে ভিডিও কল দিলাম এবং দেখাইলাম যে হ্যাঁ আমার মেয়ে হয়েছে। কারণ আমি এর আগে ডাক্তারও কিছু বলেনি, আর আমিও জিজ্ঞেস করিনি। আমার মনে হইতো যে যখন বেবিটা আসবে দেখবো, তখন জানবো যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ওইটাতে একটা অন্যরকম আনন্দ পাবো, জিজ্ঞেস করার কি আছে, আগে আগে জেনে যাওয়ার। তো এই কারণে হচ্ছে বলা হয় না। যখন সে শুনলো তার মেয়ে হয়েছে, মানে এটা শোনার সাথে সাথে তার মুখটা এত মানে হাসিতে ভরে গেল, দেখে আমি হচ্ছে খুব অবাক হইলাম। যেই লোক বাচ্চাই হচ্ছে চাচ্ছিল না, সে মেয়ের কথা শুনে, মানে থাকে না একজন মানুষ যখন খুব খুশি থাকে তার চেহারা একদম ফুটে ওঠে, এরকম সে ভীষণ খুশি হইল। এবং সে বলল যে আমি যত দ্রুত সম্ভব আমি দেশে আসতেছি বাবুটাকে দেখতে। এরপরে সকাল বিকাল যখন সময় পাচ্ছে তখনই ফোন দিচ্ছে, বেবিটাকে দেখছে। মানে বুঝলাম না আমি তার আসলে আচরণটা। সে প্রথমে তো আমার মা বুঝাইলো যে হয়তো ভয় পেয়ে গেছে, যে বাচ্চা কাচ্চার
থাকে না, বাচ্চা কাচ্চার দায়িত্বটা অনেক বড়, এই জন্য সমস্যা নেই কিছু। তো আবার সব কিছু নর্মাল চলতে থাকলো। তো আমার বাচ্চার যখন 6 মাস বয়স তখন গিয়ে সে আসতে পারলো, এর আগ পর্যন্ত সে আর আসতে পারেনি। আসলো 2 মাসের ছুটিতে, এসে সুন্দর থেকে গেল। তার মেয়ে মানে ভীষণ খুশি। এইবার যখন সে আসলো, আমি আর জব টপ করি নাই, সে টাকা পাঠাচ্ছে, আমি আমার বাচ্চাকে নিয়ে থাকতেছি। সে আসলো, সে অনেক খুশি। সে আসার সময় এই ফার্স্ট টাইম, এমনিতে অনেক কিছু আনে গিফট, বাট কখনো গোল্ড বা কোনো জুয়েলারি কখনো আমার জন্য সে বাইরে থেকে কিছু আনে নাই। মেয়ে হওয়ার পরে সে হচ্ছে আমার জন্য একটা ডায়মন্ডের রিং নিয়ে আসলো, খুব এক্সপেন্সিভ, খুব বড় একটা রিং নিয়ে আসলো, এবং যেটা ভীষণ ভালো লাগলো। এবং সে বললো যে তার মেয়ে হয়েছে, তাকে মেয়েটা উপহার দেওয়ার জন্য এটা তার পক্ষ থেকে আমাকে গিফট করলো। এটা ভীষণ ভালো লাগলো। তো এভাবে আমার সংসার চলতেছে। সে চলে গেল, আবার 2 মাস থেকে খুব সুন্দর সব কিছু স্মুথলি যাচ্ছিল। এরপরে যখন আমার বিয়ের প্রায় 4 বছর বয়স চলে, তখন আমার মেয়েটারও প্রায় হচ্ছে, মেয়ের প্রায় 4 বছর বয়স তখন, মেয়ের 1.5 বছর বয়স, বিয়ের 4 বছর বয়স। ওই সময়টাতে একদিন হচ্ছে সে 4-5 দিন হয়ে গেছে সে আমাকে ফোন করে না। তো আমি ভাবলাম হয়তো ব্যস্ত, দেখি সে লাইনে আছে, মেসেজ করলে যে টুকটাক হাতে অ্যান্সার করে রেখে দিচ্ছে, ফোন করতেছে না। তো জানি যে ঠিক আছে, সুস্থ আছে হয়তো বা ব্যস্ত, এই জন্য ফোন করতে পারতেছে না, এই কারণে আমিও দেই না। তো 4-5 দিন পরে একদিন ফোন দিয়ে সে আমাকে মানে খুব বলতেছে যে তোমাকে আমি কিছু বলতে চাই, তুমি হচ্ছে কিভাবে নিবা কথাটা আমি জানি না, তুমি মানে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, আর কিন্তু বলতে পারতেছে না। তো আমি খুব ভয় পেয়ে যাই কি বলতে চাইতেছে। তখন হচ্ছে সে আমাকে বলে যে দেখো, তুমি হচ্ছ আমার সেকেন্ড ওয়াইফ, তোমার আগে আমার প্রথম ঘরের স্ত্রী আছে, এবং ওখানে আমার 2টা ছেলে আছে। ওনার স্ত্রী হচ্ছেন সুইডেনের ওইখানকার প্রবাসী, ওখানকার যে ওখান থেকে ওনাকে বিয়ে করছে। তারা যখন কলেজে পড়াশোনা করতো ওই সময়টাতে তারা দুজন বিয়ে করে ফেলছে। বিয়ের পরে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, বাট তার ছেলেমেয়ের সাথেও তার ওরকম খুব ভালো কোনো সখ্যতা নাই। ছেলেমেয়ে তাদের বাইরের দেশে তো ওইরকম বাচ্চারা হচ্ছে নিজেদের মতো ব্যস্ত থাকে, তো বাচ্চাদের সাথে ওইরকম কোনো সখ্যতা নেই, আর বউয়ের সাথে নাই বললেই চলে। সে তার মতো জীবনযাপন করে, সে তার মতো জীবনযাপন করে, থাকে এক বাড়িতে, এরকম এগুলো সব আমাকে বোঝাইলো। তো আমার কাছে এত কিছু কথার মাঝখানে যেটা সবচেয়ে কথা আমার কানে বাজতেছিল যে আমি তার দ্বিতীয় স্ত্রী, এটাই আমার কানে বাজতেছিল। আর উনি যে এত কিছু বলছে, ওনার লাইফের প্রবলেমগুলো, ওনার বউ হচ্ছে ওনাকে বোঝে না, বা উনি একটু শান্তির জন্য দেশে আসছিল, আমাকে দেখার পর তার মনে হয়েছে সে একটা বিয়ে করবে, তার বোনকে খুব রিকোয়েস্ট করে এজন্য আমাদের বাসায় নিয়ে আসছে। এগুলো আমার কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছিল, সব কথা আমি কিছুই শুনতেছিলাম না। তো আমি আর ভালো মন্দ কিছু বলার মানে শক্তিই ছিল না। আমি ফোনটা কেটে দিয়ে আস্তে করে ওনাকে ব্লক করে দিই। ব্লক করে দিয়ে হচ্ছে চুপচাপ বসে আছি। তো ইচ্ছা মতো কান্না করি যে কি হইলো, কেন। তো আল্লাহর কাছে অনেক অভিযোগ করি, তুমি কেন এরকম করলা আল্লাহ, আমি তো কোনো দিন কোনো কিছু এরকম করি নাই। সারা জীবন তো সংসারে ফ্যামিলির জন্য জীবনটা ত্যাগ করে গেলাম, তার মাঝে এখন হচ্ছে গিয়ে তুমি আমাকে এরকম একটা শাস্তি দিলা। তো খুব কান্নাকাটি করতে করতে একটা সময় গিয়ে প্রায় প্রায় 2-3 মাস হয়ে গেছে আমি আর তাকে মানে আনব্লক করি নাই, আমি এইভাবে তাকে ব্লক করে রাখছি। তো টাকা পয়সা তো মোটামুটি ছিল, ওটা দিয়ে চলতেছিলাম মেয়েকে নিয়ে। এরপরে 3 মাস পরে সে হচ্ছে দেশে চলে আসছে। দেশে এসে একদিন দেখতেছি রাত্রের বেলা কর্নিং বেল দিছে। আমি তো এখন ধানমন্ডির ফ্ল্যাটটাতেই থাকতাম, তখন সে হচ্ছে কর্নিং বেল দেওয়ার পরে আমি দরজা খুলে দেখি সে দাঁড়ায় আছে। তো ঘরে আসছে, তখন সে আমাকে অনেক বুঝাইলো যে দেখো, যাই হয়েছে না হয়েছে, আমি আমার মেয়েকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, তুমি দ্বিতীয় স্ত্রী, তাতে কোনো সমস্যা নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই জীবনের তো কোনো মানে নিশ্চয়তা নাই। সমাজের চোখে কোথাও আমাকে পরিচয় দিচ্ছে যে আমি তার স্ত্রী, কখনো তার ওই ওয়াইফকে পরিচয় দিবে সে তার স্ত্রী, কারণ তার ভাইয়েরা সবাই দেশের বাইরে থাকে, সবাই জানে ওইটা তার ভাইয়ের বউ। শুধু তার বড় বোন তাকে বলছে যে ওনার লাইফে শান্তির প্রয়োজন, তো ওনার বড় বোন এই জন্য আসছে আমাদের বাড়িতে এবং আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করাইছে। তো সে আমাকে অনেক কিছু বোঝায়, বলে যে আমি তোমাকে কখনো ফেলবো না, আমি যতদিন জীবিত থাকবো তুমি সুস্থ থাকবা, সব কিছু ঠিকঠাক থাকবা। মানুষ থাকে না, হাজব্যান্ডরা দেশের বাইরে থাকে, ওয়াইফ বাংলাদেশে থাকে, এরকম তো অনেক মানুষ আছে, তুমিও না হয় এভাবে থাকবা, আমি আমার মেয়ের সব কিছুর দায়িত্ব তো আমিই নিব। তো এরকম অনেক বোঝাইতে থাকে। আমি প্রচুর কান্না করি, চিৎকার করে। কোনো একটা সময়
চলে যাই আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার পরে ওকে ওর ফ্ল্যাটে রেখে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। তো মাকে আর এই 3 মাস কিছু বলি না, গিয়ে বলি। বলার পরে আবার বাবা মায়ের এরকম কথা ছিল, বাবা তেমন কিছুই বলেনি, বাবা তো অসুস্থই ছিলেন। মা বলল যে তুমি যা মন চায় তা হোক, সে হচ্ছে তোমাকে 5টা পুরা দিয়ে রাখতেছে, টাকা পয়সা দিতেছে, সব কিছু করতেছে, সে দেশের বাইরে আরও 10টা বিয়ে করুক, তোমার কি। এরকম ছিল আমার মায়ের কথা। তো আমি মায়ের বাড়িতে 3 দিন থাকলাম। থাকার পরে প্রচুর চিন্তা ভাবনা করে একটা সময় দেখলাম যে এখন আমার একটা মেয়ে হয়ে গেছে। আমার মায়ের যেভাবেই বলুক আর যাই করুক, আমি যদি আজকে ওনাকে ছেড়ে দেই যে আমি ওনার দ্বিতীয় স্ত্রী, কেন, উনি তো ওনার দায়িত্বটা পালন করে গেছে, তো আমি যদি ওনাকে ছেড়ে দিই আমার বাচ্চাটার কি হবে। তো এরকম চিন্তা ভাবনা করে তার সাথে আবার চলে গেলাম তার ফ্ল্যাটে। তো সে বুঝতে পারতেছিল ব্যাপারটা যে আমি হচ্ছে একটা ইনসিকিউরিটির মধ্যে ভুগতেছি, যে আমি তার দ্বিতীয় বউ, কখন আমাকে ছেড়ে দেয়, কখন আমাকে ছেড়ে দেয়, এরকম। তো সে করে কি, যে তার যে ফ্ল্যাটটা, সে ফ্ল্যাটটা সে আমার নামে লিখে দেয়। আমার নামে লিখে দিয়ে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের একটা টাকা আমার নামে ব্যাংকে রাখে। রাখার পরে বলে যে এখন অন্তত পক্ষে তুমি এতটুকু নিশ্চিন্তে থাকতে পারো, তুমি মেয়েটাকে নিয়ে কখনো তোমার চাকরি করতে হবে না। আমি হচ্ছে বাকিটা তো আমি যতদিন জীবিত আছি আমি তোমাদের দুজনকে অবশ্যই দেখবো। আমি বছরের প্রয়োজনে 2বার দেশে আসবো, তারপরেও তুমি আমাকে ছাইরো না। অনেক রিকোয়েস্ট করে, কান্নাকাটি করে। তো আমারও একটা সময় মনে হয় যে না, লোকটা তো আমাকে খারাপ চোখে কখনো দেখে নাই, বা খারাপ কোনো অত্যাচার করে নাই, কোনো গালাগালি বকাবকি করে নাই, সব কিছুই ঠিকঠাক আছে, হয়তো তার জীবনে শান্তির জন্য আমাকে প্রয়োজন। তো এরকম চিন্তা ভাবনা করে নানান দেখে তারপরে আমি হচ্ছে তার সাথে থেকে যাই। তো সে 2 মাস থাকে, 2 মাস থেকে সে চলে যায় দেশে, দেশের বাইরে আবার চলে যায়। চলে যাওয়ার পর আগের মতো নর্মালি জীবনযাপন চলতে থাকে। বর্তমানে আমার হাজব্যান্ড সুইডেনে আছে, আমি আমার মেয়েকে নিয়ে আছি ধানমন্ডিতেই। আমার মেয়ের প্রায় 5 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল। তো আছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ ভালোই আছে। সে এখন পর্যন্ত আমাকে ভালোই রাখছে, বাকিটা জানি না, ভবিষ্যতে আল্লাহ কী রাখছে, কিসমতে কী হবে। সবাই আমার জন্য আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এটাই ছিল আপুর গল্পটার। এখানে আপু শেষে একটা কথা বলছে যে আপু, আমার এরকম বয়স্ক লোক দেখে বিয়ের, বিদেশ থেকে আসছে দেখেই বিয়ে করে ফেলা, আমার ভবিষ্যৎটা হয়তো বা সিকিওর করে দিছে কিছুটা উনি, বাট সব মেয়েদের সাথে তো আর এরকম হবে না, বা এরকমই হবে এর কোনো কথা, এরকম কোনো কথা না। তো অবশ্যই বিয়েটা আপনারা যাচাই বাছাই করে তারপরে করবেন। এবার ফ্যামিলি থেকে দেখ বা নিজে নিজে করেন, একটু যাচাই করে তারপরে বিয়েটা করাই ঠিক।